অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১০৩। আজহার ঠান্ডা চোখে তাকিয়ে ধীরে বলে, ইজার সঙ্গে জাভিয়ানের বিয়ে সম্ভব হলেও আমার সঙ্গে কেন নয়? আরকান কঠিন কণ্ঠে উত্তর দেন, কারণ ইজা জাভিয়ানকে বিয়ে করতে রাজি। আজহারের ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে। সে জাভিয়ানকে ঘৃণা নিয়ে দেখে, তাহলে কি করে তাকে বিয়ে করতে রাজি হতে পারে? আরকান শান্ত গলায় বলেন, ভালোবাসায় সবই সম্ভব। আজহার হেসে ওঠে, সেই হাসিতে বিদ্রূপ। ভালোবাসা? আপনি বোঝেন ভালোবাসা কি? আজহার? আরকান কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আজহার থামতে দেয় না। তার কণ্ঠ ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে। ভালোবাসা কাকে বলে জানেন? যখন মানুষ নিজের সাধ্যের কথা চিন্তা করে না, সেটা ভালোবাসা। যখন ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে, সেটা ভালোবাসা। যখন তার কান্না দেখে নিজের কষ্ট ভুলে যায়, সেটাই ভালোবাসা। আরকানের চোখ কঠিন হয়ে ওঠে। তোমার কাছে ভালোবাসা শিখতে আসিনি আমি। আজহার তাচ্ছিল্যের সুরে হেসে বলে, শেখা উচিত ছিল আপনার, তাহলে অন্তত নাতিদের আলাদা চোখে দেখতেন না। আরকানের কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে। আমি কোনো নাতিকে আলাদা চোখে দেখিনি, যে যেমন তাকে তেমনভাবেই দেখেছি। আজহার মাথা নাড়ে। না, আপনি বুঝবেন না। আপনি হয়তো ভালো দাদু হতে পারেন, কিন্তু আপনি ভীষণ জঘন্য একজন নানু। দরবারে গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু আজহার থামে না। আর খুব দ্রুতই একজন জঘন্য শাসকও হতে যাচ্ছেন। আরকারের চোখে আগুন জ্বলে ওঠে। তোমার মুখ থেকে আর একটা অপমানজনক কথা বের হলে তোমার জিভ কেটে ফেলব। আজহার শান্ত স্বরে বলে, কেন? সত্যি বলছি বলেই? তার ঠোঁটে আবার সেই কষ্ট মেশানো হাসি ফুটে ওঠে। আপনি কখনো কারোর জন্য ভালো ছিলেন না, সবসময় শুধু নিজের রাজ্যের কথাই ভেবেছেন। আপনার জন্য জাহারা খালা প্রাসাদ থেকে বিতাড়িত হলেন, আপনার জন্য জাফরান মামা মারা গেলেন, আপনার জন্য কায়সার মামা সারা জীবন কষ্ট পেলেন, আর আজ আপনার জন্যই আমার মা কাঁদছে। আরকানের কণ্ঠ বরফের মতো ঠান্ডা। তোমার নিজের দোষের জন্যই তোমার মা কাঁদছে। তুমি বাদশার সিংহাসন চেয়েছ। আজহার ধীরে মাথা নাড়ে। আমি তো সিংহাসন চাইনি, আমি শুধু ইজাকে চেয়েছিলাম। কিন্তু ইজাকে পেটে সিংহাসন দরকার ছিল, তাই সিংহাসনও চাইতে হয়েছে। আরকান দৃঢ় কণ্ঠে বলেন, নিজের যোগ্যতার বাইরে স্বপ্ন দেখা ভুল আজহার। সিংহাসন আর ইজা দুটোই তোমার যোগ্যতার বাইরে, কেউই তোমার হবে না। আজহারের চোখে অদ্ভুত এক শান্তি ফুটে ওঠে। আর এই সিংহাসন, সেটা বেশি দিন আপনারও থাকবে না। আরকান দাঁতে দাঁত চেপে বলেন, তুমি কেড়ে নেবে নাকি? আজহার ধীরে আকাশের দিকে তাকায়। না, উনি আছেন না, উনিই কাড়বেন। আজহার, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। দরবারের মন্ত্রীরা আতঙ্কে একে অপরের দিকে তাকায়। আরকান রাগলে আজহারকে হত্যা করতে দুবার ভাববেন না, সবাই জানে। কিন্তু আজহার যেন মৃত্যুকেও ভয় পাচ্ছে না। হঠাৎ আজহার শান্ত গলায় বলে, আমাকে ইজা দিয়ে দিন, কথা দিচ্ছি আমি আর কখনো এই রাজ্যে ফিরব না, আপনার সিংহাসনও চাই না, আমি আমার মতো করেই বাঁচব। আরকান হঠাৎ বজ্রগর্জনের মতো চিৎকার করে ওঠেন, ইজাকে তোমাকে কখনো দেব না। তার কণ্ঠে পুরো দরবার কেঁপে ওঠে। আর মাথায় ঢুকিয়ে নাও, ইজা তোমার নয়। আজহার কার তার দিকে তাকায় না, মাথা নিচু করে শান্ত স্বরে বলে, আমি ইজাকে ভালোবাসি। তারপর খুব আস্তে ফিসফিস করে যোগ করে, আর ইজাও আমাকে ভালোবাসে। আজহারের ঠোঁটে তখন এক অদ্ভুত হাসি, একটা সুখের হাসি। যেন পৃথিবীর সব শাস্তির চেয়েও বড় সত্য এটাই, ইজা তাকে ভালোবাসে। আরকানের সামনে দাঁড়িয়ে থাকলেও সে যেন সেটার তোয়াক্কা করছে না। আরকান কঠিন গলায় বলেন, ইজা তোমাকে ভালোবাসে না আজহার, সে জাভিয়ানকে ভালোবাসে। আজহার সঙ্গে সঙ্গে মাথা নাড়ে। মিথ্যে বলছেন, ভুল বোঝাতে পারবেন না। ইজা আমাকে ভালোবাসে, সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। সে আমার দিকে যেভাবে দেখে, সেভাবে আর কারুর দিকে দেখে না। আরকান দাঁতে দাঁত চেপে বলেন, এখনই প্রমাণ হয়ে যাবে। তিনি এক সৈন্যকে আদেশ দেন, যাও, ইজাকে দরবারে নিয়ে আসো। দরবারের ভারী দরজাগুলো ধীরে ধীরে খুলে যায়। সব চোখ সেদিকে ঘুরে যায়। মাথা নিচু করে ভেতরে প্রবেশ করে ইজা। তার চুল নিচু করে খোপা করা, মুখে ক্লান্তির ছাপ, চোখের জল গালে শুকিয়ে আছে, স্পষ্ট বোঝা যাচ্ছে সে কেঁদেছে। তবু আশ্চর্যভাবে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তার পাশে কায়সারও রয়েছে। আরকান হাতের ইশারায় কায়সারকে একপাশে বসতে বলেন। কায়সার চুপচাপ গিয়ে বসে। ইজা আজহারের থেকে বেশ দূরে দরবারের অপর পাশে গিয়ে দাঁড়ায়। আজহারের চোখ ইজার ওপর পড়তেই তার মুখে হঠাৎ আলো ফুটে ওঠে, যেন সে নিজের হারিয়ে যাওয়া জীবনটাই ফিরে পেয়েছে। ইজা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে।
আজহার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। এ দৃশ্য দেখে আরকানের ভ্রু কুঁচকে ওঠে। তিনি গম্ভীর স্বরে বলেন, রাজকুমারী ইজা, তোমাকে এখন যে প্রশ্ন করা হবে ভেবে উত্তর দেবে। ইজা কোনো কথা বলে না। আরকান সিংহাসনে বসা অবস্থায় সামান্য ঝুঁকে এসে প্রশ্ন করে, তুমি কি আজহারকে ভালোবাসো? প্রশ্নটা যেন দরবারের বাতাসকেই ভারী করে তোলে। সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষা করতে থাকে। আজহার হঠাৎ বলে ওঠে, ইজা, বলো বলো তুমি আমায় ভালোবাসো। বলে দাও তাদের আমাদের ভালোবাসা মিথ্যে নয়। বলো ইজা। ইজা ধীরে মাথা তোলে। সে আরকানের দিকে তাকায়, ঠোঁট কাঁপে। তারপর খুব কষ্ট করে বলে, আমি ভালোবাসি না। মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয়। আজহারের পায়ের নিচে মাটি সরে যায়। তার মুখে এমন অভিব্যক্তি যেন সে জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার আঘাত পেয়েছে। আরকানের ঠোঁটে সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। তিনি আবার প্রশ্ন করেন, তাহলে কাকে ভালোবাসো তুমি? ইজা চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে, যেন বুকের ওপর পাথর চেপে আছে। তারপর ধীরে বলে, রাজকুমার জাভিয়ানকে ভালোবাসি। দরবারে চাপা গুঞ্জন ওঠে। আরকানের হাসি আরও গভীর হয়। কায়সার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নেন। তিনি বুঝতে পারছেন এখন কি হতে যাচ্ছে। আজহার অবিশ্বাসে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে ইজার দিকে এগিয়ে আসে। আমার ভালোবাসার কি হবে ইজা? আমি যে তোমায় চেয়েছি তার কি হবে? ইজা তাকায় তার দিকে। আমি তোমাকে ভালোবাসি না। আজহার যেন শুনতেই পায় না। আমি তো ভালোবেসেছি, তোমার জন্য সবার বিরুদ্ধে লড়েছি। কার জন্য লড়লাম? ইজা ফিসফিস করে বলে, আমি তোমাকে লড়তে বলিনি। আজহার হতাশ হেসে ওঠে। তুমি বলনি, কিন্তু তোমার ভালোবাসার জন্যই তো লড়েছি। এখন বলছো ভালোবাসো না? আমি আগেও বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি না। আজহার মরিয়া হয়ে ওঠে। তাহলে সেদিন জাভিয়ান আমাকে আঘাত করলে তুমি কেঁদেছিলে কেন? কেন আমাকে বাঁচাতে চেয়েছিলে? আমি চাইনি কেউ আমার জন্য মরুক। মিথ্যে! আজহার চিৎকার করে ওঠে। কার ভয়ে মিথ্যে বলছো? তোমার চোখের জলই তো প্রমাণ ছিল তুমি আমার জন্য কেঁদেছিলে। না। হঠাৎ আজহার ইজার দুই বাহু শক্ত করে চেপে ধরে। ইজা, তুমি আমায় ভালোবাসো। বলো, তুমি আমায় ভালোবাসো। ওদের বলে দাও আমাদের ভালোবাসা মিথ্যে নয়। আরকান সঙ্গে সঙ্গে আদেশ দেন, আজহারকে সরাও ইজার কাছ থেকে। সৈন্যরা এগিয়ে আসে। তারা আজহারকে টেনে সরাতে চাইলে সে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। পাগলের মতো দৌড়ে আবার ইজার সামনে গিয়ে দাঁড়ায়। তার দুই গাল ধরে বলে, ইজা, আমি তোমাকে ভালোবাসি। আমাকে ফিরিয়ে দিও না। বলো তুমি আমায় ভালোবাসো। ইজার চোখে জল চলে আসে। সে আজহারের চোখের দিকে তাকায়। আজহার তখন কাঁদছে। সৈন্যরা তাকে টেনে ধরেছে। তবুও সে ইজার কপালের সঙ্গে নিজের কপাল ঠেকিয়ে ফিসফিস করে, বলো তুমি আমায় চাও। ইজা কষ্টে নিজের কান্না চেপে বলে, আমি তোমাকে ভালোবাসি না। একটা বাক্যই যথেষ্ট ছিল আজহারকে ভেঙে দেওয়ার জন্য। সৈন্যরা তাকে আঘাত করে। মাথায় আঘাত লাগে, পায়ে লাথি পড়ে। সে তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আরকান নিজে এসে ইজার হাত ধরে তাকে নিজের পেছনে সরিয়ে দাঁড় করান। তারপর আজহারের দিকে তাকিয়ে বলেন, অনেক হয়েছে তোমার নাটক। তোমার অপরাধ প্রমাণিত। এর শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। আজহার যেন কিছুই শুনছে না। সে শুধু ইজার দিকে তাকিয়ে বলে, ইজা, আমার দিকে তাকাও। আমি জানি তুমি মিথ্যে বলছো। তুমি জাভিয়ানকে ভালোবাসতে পারো না। তুমি তো আমাকেই ভালোবাসো। আরকান রেগে ওঠেন। একবার বললে বোঝার চেষ্টা করো আজহার, ইজা তোমাকে ভালোবাসে না। কিন্তু আজহার আরও জোরে চিৎকার করে ওঠে, ইজা আমায় ভালোবাসে। ইজা, একবার বলো ভালোবাসো। আরকান বিরক্ত হয়ে হাত নেড়ে বলেন, নিয়ে যাও ওকে। কাল সকালের মধ্যেই ওর গলা কাটা হবে। দরবারে ফিসফাস শুরু হয়ে যায়। কায়সারের নিজেরও খারাপ লাগে, কিন্তু তিনি জানেন এ সিদ্ধান্ত বদলানোর ক্ষমতা তার নেই। ইজা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। সে দ্রুত বেরিয়ে যায় দরবার থেকে। তবুও বেরিয়ে যাওয়ার সময়ও সে শুনতে পায় আজহারের কান্না। ইজা, একবার বলো ভালোবাসো, শুধু একবার। করিডোরে হাঁটতে হাঁটতে ইজার চোখের জল আবার ঝরে পড়ে। তার পা কাঁপছে। দূরে দাঁড়িয়েছিল মাহির। ইজাকে দেখে মাহির এগিয়ে আসে। ইজা হঠাৎ ভেঙে পড়ে মেঝেতে। মাহির দৌড়ে এসে তাকে ধরে ফেলে। ইজা! ইজা মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মাহির ভাইয়া, ওরা আজহারকে মেরে ফেলবে। ও আমার জন্য মরবে, আমার জন্য। মাহিরের বুক ভারী হয়ে ওঠে, কিন্তু সে জানে এখানে সে কিছুই করতে পারবে না, কারণ রাজদ্রোহের শাস্তি একটাই, মৃত্যুদণ্ড। দূরে দাঁড়িয়ে সব দেখছিল জেহের আর সিরাক। ইজার কান্না এত দূর থেকেও শোনা যাচ্ছে। সিরাকের বুকটা হাহাকার করে ওঠে। সে ইজাকে ভালোবাসে, কিন্তু জানে যে এই মুহূর্তে তার সামনে যাওয়ার অধিকার নেই।
যেখানে রাজকুমারকেই মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, সেখানে তার মতো এক দাসের কী পরিণতি হবে সে খুব ভালো জানে। তবুও সে চায় না ইজা আরও বিপদে পড়ুক, তাই সে দাঁড়িয়ে থাকে সেখানেই। সিরাক তাকায় জেহেরের দিকে। জেহের আর দাঁড়িয়ে থাকে না, সে ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। হাঁটতে হাঁটতে নিজেকেই ফিসফিস করে বলে, আমি যা করেছি তা দরকার ছিল, আমার সিংহাসনের জন্য আর আমার রক্তের জন্য। ইজা, তুমি আজ আজহারের জন্য কাঁদছ, কিন্তু এরা সেই সাপ যাদের বাঁচিয়ে রাখলে একদিন ঠিক কামড় দেবে। আর আমি এখন যে পথে হাঁটছি সেখানে কোনো বিপদ বাঁচিয়ে রাখা যাবে না। তার কণ্ঠ আরও নিচু হয়ে আসে। তবে তুমি আমার বোন, আর তুমি একমাত্র যে আমার জন্য সত্যি চিন্তা করো, তাই তোমাকে এমন একজনের হাতে তুলে দিচ্ছি যে শেষ যুদ্ধেও তোমাকে রক্ষা করবে, কারণ আমার সময় কম আর শত্রু অনেক। অপরদিকে মারিদ রাজ্যে রাত নেমে এসেছে প্রাসাদের ওপর। চারিদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শুধু দূরের প্রহরীদের পায়ের শব্দ ভেসে আসে। নিজের কক্ষে বিছানায় বসে আছে জাভিয়ান, তার শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ বাঁধা। যুদ্ধের ক্ষতগুলো এখনও পুরোপুরি সেরে ওঠেনি, তবু তার চোখে ক্লান্তির চেয়ে বেশি কিছু, এক অদ্ভুত চিন্তা। তার দৃষ্টি গিয়ে থামে সামনে রাখা আয়নায়। আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে জাভিয়ান। তারপর ধীরে ধীরে তার মনে ভেসে ওঠে আরেকটি মুখ, ইজা। শেষবার যখন দেখা হয়েছিল, ইজা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, তার বুকের সঙ্গে লেপ্টেছিল আর কাঁদছিল। সেই কান্নার মাঝেও তাকে অসম্ভব সুন্দর লাগছিল। জাভিয়ান কখনো কোনো নারীর সান্নিধ্যে যায়নি, প্রয়োজনও মনে করেনি। তার জীবনে যুদ্ধ ছিল, রাজনীতি ছিল, ক্ষমতার হিসাব ছিল, কিন্তু কোনো নারী ছিল না। আর এখন সে বুঝতে পারছে ইজাকে ছাড়া তার থাকা কঠিন হয়ে যাচ্ছে। জাভিয়ান নিজের হাতের দিকে তাকায়। গতবার এই হাত দিয়েই সে ইজাকে ধরেছিল। এই হাতই আলতো করে ছুঁয়েছিল তার গাল, আর সেই গালেই সে চুম খেয়েছিল। মুহূর্তটা মনে পড়তেই তার ঠোঁটে হালকা হাসি ফুটে ওঠে। জাভিয়ান ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ে, দু হাত মেলে দেয় পাশে। সে খুব ভালো করেই জানে এই মুহূর্তে এফ্রিত রাজ্যে কি ঘটতে পারে। আজহারকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর তারপর ইজা তার হবে। তাদের মাঝখানে আর কোনো বাধা থাকবে না। খুব শিগগিরই সে আর তার ইজা এক হবে। এই চিন্তা মনে আসতেই জাভিয়ান চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে তৃপ্তির হাসি ফুটে ওঠে। ফিসফিস করে সে বলে, আমার। আজহার আহত অবস্থায় পড়েছিল সারা রাত কারাগারে। প্রতি মুহূর্ত এক এক করে এগোচ্ছে, আর আজহার সময় ফুরিয়ে আসছে। আগের আঘাতগুলোর ব্যথা এখনও সারেনি, তার উপর ইজার ভালো না বাসা ক্ষতটা আরও গভীর করল। আজহার ঘুমিয়েছিল। ভোরের দিকে সূর্যের আলো একটু একটু করে পড়ছে তার ওপর। তখনই দরজা খুলে একজন সৈন্য ঢুকে এক জগ পানি ঢালে আজহারের মুখের ওপর। আজহার ধরফর করে ওঠে। আজহার তার দিকে তাকালে সে আজহারকে বলে, তোমার সঙ্গে একজন দেখা করতে এসেছে। আজহার ভাবে হয়তো তার মা এসেছে আবারও। গতকাল রাতে এসেছিল, অনেক কেঁদেছিল, কিন্তু তার কান্নায় লাভ হয়নি। আজহারকে এক পলক দেখার অনুমতি দেয়নি আর কান। সৈন্য বেরিয়ে যায় আর ইজা ভিতরে প্রবেশ করে। ইজাকে দেখে আজহার অবাক হয়। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। ইজা আজহারের দিকে ধীর পায়ে এগিয়ে আসে। ইজাকে দেখে আজহার উঠে বসে। মুখে মাটির দাগ, ঠোঁট শুকিয়ে ফেটে গেছে, তার চুলগুলো শুষ্ক এলোমেলো। ইজার বুকটা ধক করে ওঠে আজহারকে এমন করে দেখে। প্রথম দিনের আজহারের সঙ্গে আজকের আজহারের যেন আকাশ পাতাল তফাত। আজহারের কাছে এসে ধীরে ধীরে মাটিতে বসে ইজা। দুজনেই সামনাসামনি বসা, কিন্তু কারো মুখে কোনো কথা নেই। ইজা তাকিয়ে আছে কষ্ট নিয়ে আজহারের দিকে, আর আজহার তাকিয়ে আছে এক সমুদ্র প্রেম নিয়ে। আজহার ইজার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম তুমি আসবে ইজা, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা চাইতে হবে না, আমি জানি তারা তোমাকে ভয় দেখিয়েছে, তোমাকে ভুল বুঝিয়েছে, তুমি তাই সত্যি বলতে পারছো না। ইজা মাথা নিচু করে রেখেই বলে, আমি সত্যি বলেছিলাম। আজহার চুপ হয়ে যায়। ইজা আজহারের দিকে তাকায়, তার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আমি সত্যি তোমাকে ভালোবাসি না। আজহারের বুকটা মোচড় দিয়ে ওঠে। আজহার ইজাকে জিজ্ঞেস করে খুব শান্ত গলায়, কেন ভালোবাসো না? সব প্রশ্নের উত্তর হয় না আজহার। কারো কারো প্রতি কখনোই ভালোবাসা আসে না, তারা যাই করুক না কেন। ঠিক সেভাবেই আমিও তোমাকে ভালোবাসতে পারিনি এত কিছুর পরও। তাহলে কেন এসেছ? আজহার আশার আলো নিয়ে ইজার দিকে তাকিয়ে বলে, আমাকে শেষবার দেখতে এসেছ? না, ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইতে হবে না, তুমি ভুল করনি, ভুল আমি করেছি, কারণ ভালো আমি বেসেছি। আজহার দেয়ালে হেলান দিয়ে হেসে বলে, জানো ইজা,
আমার তুমি খুব শখের, অনেক শখ করে ভালোবেসেছিলাম আমি তোমায়, শেষে ক্ষত বিক্ষত হতে। আজহারের কান্না চলে আসে। সে বলে, তুমি খুব শখের, তুমি ছাড়া দ্বিতীয় কোনো শখ নেই আমার। ইজার চোখেও জল। ইজা অন্যদিকে তাকায়। আমি দুঃখিত তোমায় ভালোবাসতে না পারায়, তোমার কাছে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দিও। আমি হয়তো তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, তবে মনে রাখব, আমার জন্য তোমার এই পরিণতি, তার জন্য আমি দুঃখিত। তবে তোমাকে আগেই সতর্ক করেছিলাম আমি। আমাকে আর ভালোবাসতে হবে না। এক জীবনে সবাই সব পায় না, আমিও পাবো না। চলে যাচ্ছি জীবনের খাতায় অপূর্ণতা রেখেই। তবে তুমি সুখে থেকো। যতই তুমি আমার না হও, আমি তোমাকে তাও ভালোবাসি। আমাকে ঘৃণা করো, ভালোবাসার মতো কিছু করিনি। সম্ভব না, কারণ এটা ইফরিতের প্রেম। আর ওই প্রেম কেমন প্রেম, যে প্রেম জ্বালায় না প্রেমিককে? আজহার ইনার দিকে তাকিয়ে বলে, তোমায় শেষ একটাই কথা বলবো, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভেবো। আজহার ওকরের দিকে তাকিয়ে বলে, অপেক্ষায় কাটিয়ে দিও শতপ্রহর, তবুও অপাত্রে বিলিয়ে দিও না। যে হৃদয় বোঝে না ভালোবাসার ভার, তার হাতে তুলে দিও না বিশ্বাসের অধিকার। আজহার অবশেষে ইজার দিকে তাকায় আর বলে, কারণ সবাই তোমাকে আমার মতো অন্ধ ভালোবাসবে না। ইজা উঠে দাঁড়ায় আর বলে, আমি আসি। আজহার নিজেও উঠে দাঁড়ায় আর ইজার দিকে এগিয়ে আসে। ইজার হাত ধরে সাহস করে আর তার হাত নিজের গালে রেখে বলে, তোমার শেষ স্পর্শ আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। ধন্যবাদ আমাকে শেষবারের মতো দেখতে আসার জন্য। ইজা আজহারকে ছেড়ে যেতে নিলে আজহার তার হাত ধরে থামায়। ইজার হৃদয় ধমকে যায়। আজহার মাথা নিচু করেই বলে, একবার মিথ্যে ভালোবাসি বললেও চলতো ইজা, বললেই আমি খুশি হয়ে মরতে পারতাম। ইজার চোখে জল ভিড় করে। কাউকে মিথ্যে আশা দিয়ে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো ভালো। ইজা পিছনে তাকায় না আর হাত ছাড়িয়ে বেরিয়ে যায়। ইজা বের হতেই দেখে জেহের দাঁড়িয়ে আছে তার অপেক্ষায়। আজহারের মৃত্যুর আগে তার সাথে কারও দেখা করার অনুমতি ছিল না, কিন্তু জেহের গোপনে ইজার আজহারের সঙ্গে দেখা করিয়েছে, কারণ সৈন্যরা আরকানের পর জেহেরকেই ভয় পায়। বোনের কান্না দেখে জেহের শেষবারের মতো তাকে আজহারের সাথে দেখা করার সুযোগ করে দেয়। ইজা জেহেরকে কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যায়, আর জেহের তাকে অনুসরণ করে। আজহার ভিতরে চুপ করে দাঁড়িয়ে থাকে। পরক্ষণেই সে ভেঙে পড়ে আর হাঁটু গেড়ে বসে কাঁদতে থাকে। তুমি আমাকে কেন বুঝলে না ইজা? কেন? আমার ভালোবাসার কমতি কোথায় ছিল? আহ! আজহার 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আর চোখে জল নিয়ে বলে, তুমি আমাকে এই জন্য বুঝোনি কারণ তোমাকে চাওয়ার লোকের অভাব ছিল না, তবে আমার তো শুধু এক তুমিই ছিলে। আজহার শেষ এক চিৎকার করে, ইজা! আজহারকে কারাগার থেকে টেনে বের করা হচ্ছে। তার পা খালি, শরীর ময়লা কাপড়ে ঢাকা, চুল এলোমেলো, মুখে মাটির দাগ। ব্যথা আর ক্লান্তি স্পষ্ট, কিন্তু সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। রাজ্যের একদম মাঝে তাকে নিয়ে আসা হয়। সেখানে বড় মঞ্চ সাজানো আর চারপাশে সমবেত জনগণ। সেই জনগণ যারা আগে আজহারকে প্রশংসা করত, এখন তার দিকে তাকায় বিরক্তি আর ঘৃণার সঙ্গে। পচা টমেটো আর আবর্জনা ছুঁড়ে মারে আজহারকে কলঙ্কিত করতে, কিন্তু আজহার অচঞ্চল, কোনো হেলদোল নেই। জনগণ গালি দেয়, দেশদ্রোহী ডাক দেয়। একসময় যারা তার সাফল্যে আনন্দ করত, আজ তারা তার মুখে থুথু ফেলে। মঞ্চে ওঠানো হয় আজহারকে। সামনেই দাঁড়িয়ে জল্লাদ। একটি মুহূর্তের নীরবতা। আজহারকে শেষবারের মতো কালেমা পড়ানোর জন্য বলা হয়। আজহার কণ্ঠে থমথমে স্বরে কালেমা পড়ে আর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। হঠাৎ ভোরের আলোতে এক ঘোড়ার গাড়ি থামে। সাহারা দৌড়ে বের হয়। আজহার! সাহারা একমাত্র ছেলের জন্য শেষবারের মতো দৌড়াচ্ছে, কিন্তু সৈন্যরা তাকে থামায়। সে ছেলেকে ছুঁয়ে আদর করতে পারছে না। আজহার মাকে দেখে চোখে জল ভর করে। ফিসফিস করে একাকী উচ্চারণ করে, মা! কিন্তু মুহূর্তের মধ্যেই সৈন্যরা তাকে টেনে ধরে। তার বলা আটকে দেওয়া হয় আর জল্লাদ তরোয়ার হাতে প্রস্তুত। সাহারা চিৎকার করে কাঁদে। আজহার ধীরে হাসে, সেই মৃদু হাসি যার মধ্যে শুধুই ইজার স্মৃতি, ইজাকে ভালোবাসার চূড়ান্ত অনুভূতি। সে কাপুরুষ নয়, বীর, কারণ সে লড়েছে শেষ পর্যন্ত। সে চলে যাচ্ছে হৃদয়ে তার ভালোবাসা রেখে। জল্লাদ বিসমিল্লা বলে উচ্চারণ করে। মুহূর্তের মধ্যে তরোয়ারের শিখা নেমে আসে। সাহারা জোরে চিৎকার করে, ধপ করে মাটিতে পড়ে। তার চোখে একমাত্র ছেলের ক্ষয়, তার আজহার, যে চলে গেছে চিরতরে। আজহার! জনগণ স্তব্ধ, কোনো শব্দ নেই, শুধু সাহারার বুক ভেঙে কাদার আওয়াজ। একমাত্র ছেলে হারিয়ে গেছে, তার অস্তিত্ব, তার ভালোবাসা, সব শেষ। দুপুরের রোদ তখনও সোজাসুজি আকাশ থেকে পড়ে।
আজহারকে শেষ গোসল দেওয়া হয়েছে। এখন তাকে নিয়ম অনুযায়ী দাফন করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আজহারের লাশের পাশে বসে আছে সাহারা। সে কাঁদছে কাঁদছে সেই ছেলের জন্য যার জন্য তার সমস্ত জীবন, সমস্ত আশা ছিল। পাশে বোন লুমাইসা চুপচাপ বসে আছে, মুখে কোনো অনুভূতির চিহ্ন নেই। দেখতে হলে বোঝা যায় না তার দুঃখ কি সত্যিই গভীর। একপাশে ইকরা চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে আরকান আসেনি আজহারের লাশ দেখতে। দূরে অরুণিকা মাহিরের সঙ্গে দাঁড়িয়ে আছে। কায়সার নিজেও এসেছে আজহারকে শেষবার দেখার জন্য। বোনেদের সাথে যতই তার দ্বন্দ্ব থাক, কিন্তু বোনের ছেলেমেয়েদের খুব ভালোবেসেছে কায়সার। আজহারের মৃত্যু যেন তার হৃদয়েও ঢেউ তুলেছে। সাহারা ছেলের লাশকে শক্ত করে জড়িয়ে ধরে, কান্নার শব্দ পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হচ্ছে। তার আহাজারি সবার হৃদয় ভেঙে দিচ্ছে। আজহার, আমার আজহার, আজহার, কেন তারা তোমাকে কেড়ে নিল? কেন আমার ছেলের সাথে এমন হলো? সে কপাল চাপটে চিৎকার করে। কতবার বাবার কাছে ভিক্ষা চেয়েছি, কতবার পা ধরেছি, বাবা ছাড়লেন না, ছাড়লেন না। সাহারার কান্না কায়সারের বুক ভারী করে দেয়। সে সৈন্যদের নির্দেশ দেয়, লাশ নিয়ে চলো, দাফন করতে হবে। কিন্তু সাহারা পাগলের মতো আচরণ শুরু করে, ছেলেকে ছাড়তে চায় না। না না, আমি দিব না, আমার ছেলেকে আবারও কেড়ে নিতে দিব না। লুমাইসা এগিয়ে আসে তাকে ধরতে। আপা, না না, দিব না আমার ছেলেকে। সাহারার চিৎকার থামছে না। শেষমেশ লুমাইসা ও কিছু দাসী সাহারাকে জোর করে ধরে রাখে, আর সৈন্যরা আজহারার লাশ নিয়ে চলে যায়। কায়সার সৈন্যদের সঙ্গে চলে যায়। অরুণিকা ও মাহির সেখানে দাঁড়িয়ে থাকে। সাহারা সব চেষ্টা করেও লাশকে আটকাতে পারে না। সে কাঁদতে কাঁদতেই বলে, আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না বাবা, কোনো দিন নয়। আজ থেকে আপনি আমার বাবা নন। বাদশাহ, বাদশাহ আরকান, আমি আপনাকে ঘৃণা করি। আমার সন্তানের জায়গায় আমার প্রাণ নিয়ে নিলেন কেন? আমার একটাই সন্তান ছিল, আমি বাঁচব কি নিয়ে? সে আকাশের দিকে চিৎকার করে, আল্লাহ, আল্লাহ, তুমি বাদশাহ আরকানকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, তার রাজ্যকে ধ্বংস করো। সেই সিংহাসন যা তার এত স্বপ্নের ছিল, তার প্রিয় উত্তরাধিকারী যেন সেখানে বসতে না পারে। সেই সিংহাসন যেন তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। হঠাৎ বজ্রপাতের সঙ্গে বৃষ্টি শুরু হয়। আকাশের অন্ধকার, ঝড় আর সাহারার চিৎকার সব মিলিয়ে এক মুহূর্তে যেন রাজ্যের সব কষ্ট, সব অন্যায় কেঁপে উঠল। ইজা বাগানের এক কোণে দাঁড়িয়ে আছে, কেবল কালো পোশাক পরে। তার চুলগুলো ঢিলে করে খোপা করা। বৃষ্টি তার গায়ে পড়ছে, কিন্তু সে নড়াচড়া করে না। সাহারার কান্না প্রাসাদের ভেতর থেকে বাইরে ভেসে আসে, বারবার মনে করিয়ে দেয় আজহার মারা গেছে, এবং সেই মৃত্যু তার জন্য নয়, তার নিজের অক্ষমতার কারণে। ইজার চোখ পড়ল লাল গোলাপের গাছের দিকে, বাগানের এক পাশে। আজহার এই গাছটি আগে লাগিয়েছিল, ইজার পছন্দ বলে। বৃষ্টির মধ্যে সেই লাল গোলাপগুলো যেন আরও উজ্জ্বল, আরও বেদনাদায়ক মনে হচ্ছে। ইজা মনে করল আজহার প্রথমবার তাকে লাল গোলাপ দেওয়ার কথা। তারপর সব কিছু পাল্টে গেছে। যদি সে জানত এমন হবে, হয়তো আজহারকে দেখার জন্য কখনোই এগোতো না। আজহারকে সে কখনো ভালোবাসেনি, ভালোবাসতেও পারবে না। কোনো কারণ নেই, তবুও সবাইকে ভালোবাসা যায় না। আজহারকে ভালোবাসা তার পক্ষে সম্ভব হয়নি। আফসোস একটাই, আজহার তার জন্যই মরল। হঠাৎ ইজার মনে হলো কেউ তার দিকে আসছে। সে পিছনে ফিরে তাকালো। জাভিয়ান। বৃষ্টিতে ভিজে গেছে পুরো, তবুও তার চোখ শুধু ইজার দিকে। ধীর পায়ে জাভিয়ান এগোচ্ছে, কোনো শব্দ ছাড়াই। ইজার কাছাকাছি এসে সে থেমে দাঁড়ালো, চুপচাপ। ইজাও কোনো কথা বলে না। জাভিয়ান ইজার পেছনে লাল গোলাপ দেখে, আর বুঝতে পারল হয়তো ইজার ভালোবাসার প্রতীক এই ফুল। তার চোখে ধরা পড়ল ইজার অস্থিরতা, দুঃখের গভীরতা। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকা শেষে ইজা চুপচাপ জাভিয়ানের বুকে মাথা ঠেকালো, চোখ বন্ধ করল। বৃষ্টির পানি আর চোখের জল একসাথে মিশে কাঁপুনি আনে। জাভিয়ান ধীরে ইজাকে জড়িয়ে ধরল, কপালে চুমু দিয়ে চোখ বন্ধ করল। ইজার কান্না যেন শান্তি পেল, আর এবার তার দুঃখের শব্দ শোনা যায়, বাধা ভেঙে মুক্ত। অনেক সময় কাউকে বোঝানোর চেয়ে পাশে থাকা যথেষ্ট। জাভিয়ান সেটাই করছে। তার উপস্থিতি শুধু শান্তি নয়, সান্ত্বনার স্পর্শ। দূরে দাঁড়িয়ে থাকা জেহের ইজা আর জাভিয়ানকে দেখছে। ওরা দুজনই এখনও ভালোবাসা বলে সে না, নামেও ঠিক করেনি, তবুও বোঝা যায় যে ভালোবাসা তারা ভাগ করে সেটা ভিন্ন রকম, ভয়ানক, ধ্বংসাত্মক, তবুও নিখুঁতভাবে তাদের। বৃষ্টি প্রবল হচ্ছে, ইজার কান্নার তীব্রতাও বাড়ছে, যেন সব দুঃখ আজই বের হয়ে আসছে। আর জাভিয়ান, সে অবিচল, শুধু তার প্রেয়সীকে নিজের কাছে ধরে রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো?
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।